প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, গত পর্বতে আমি তোমাদের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার 15 নম্বরে যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের 16 নম্বরে যে বিয়োগ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। তো চলো কথা না বাড়িয়ে দেখি আমরা এক ঝলকে কিভাবে 16 নম্বরের বিয়োগ অঙ্কগুলো সমাধান করতে পারি। দেখো এখানে কি বলা হয়েছে, এই অঙ্কটা দিকে একটু খেয়াল করো। আমি যদি তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। জাস্ট তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, তাহলে অঙ্কগুলো সমাধান করতে পারবা। যদি তোমরা আমার 15 নম্বরে যে অঙ্কগুলো আমি করিয়েছি যোগের অঙ্ক, সেগুলো যদি তোমরা না দেখে আসো তাহলে ওই অঙ্কগুলো তোমরা দেখে আসো। তাহলে আজকের যে 16 নম্বরের যে বিয়োগ অঙ্কগুলো আছে ওইগুলো তুমি সহজেই সমাধান করতে পারবা। তার কারণ এই অঙ্কগুলা আর 15 নম্বরের যোগ অঙ্কগুলা একই রকম, শুধুমাত্র আমরা ওই জায়গাতে যোগ করেছি, এখানে আমরা বিয়োগ করব। তো আমরা শুরু করে দিই। দেখো এখানে কি বলা হয়েছে একটু খেয়াল করতে হবে। এখানে বলা হয়েছে আমাদেরকে বিয়োগ করো, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি দেওয়া আছে দেখো, 3.4 পূর্ণপূরক। দেখো এখানে আমরা দেখতেছি আমাদের অঙ্কের মধ্যে প্রথম রাশিতে আছে 3.4 পূর্ণপূরক। তারপরে দেখো দ্বিতীয় রাশিতে আছে 2.13 তার উপর পূর্ণপূরক। এটার মধ্যে দেখো 3 এর উপর পূর্ণপূরক আছে। তো আমরা ইতিপূর্বে যে 15 নম্বর অঙ্কগুলো করেছিলাম, আমরা দেখছিলাম ওই জায়গাতে আমাদের আবৃত্ত এবং অনাবৃত্ত সংখ্যা আমাদের বের করতে হয়, তারপরে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হয়। দেখো এই জায়গাতে আমার প্রথম রাশির মধ্যে একটু যাই, আমি প্রথমে জায়গাতে লিখি আবৃত্ত। আমি একটু লিখি, মনে করো, সরি, এই জায়গাতে আমি একটু কেটে দেই। এই জায়গাতে লিখেছি, এই জায়গাতে লিখি আবৃত্ত। মনে করো আমি লিখলাম আবৃত্ত, সরাই দিয়ে আমি দিলাম আবৃত্ত, আর আটা হচ্ছে অনাবৃত্ত। তো আমরা এখানে লিখবো হচ্ছে অনাবৃত্ত। ব্যাপারটা ভালো করে বুঝবা, আমি অনা দিয়ে দিলাম। তো এবার দেখো আমাদের প্রথম রাশির মধ্যে একটু খেয়াল করি। আমাদের প্রথম রাশির মধ্যে আমরা দেখতেছি দশমিকের পরে, আমি বলছিলাম যে দশমিকের পরে, দশমিকের আগে কোনো কাজ নাই। দশমিকের পরে আমাদের কতটা সংখ্যা আবৃত্ত আছে আর কতটা সংখ্যা অনাবৃত্ত আছে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে। প্রথম রাশি দিকে খেয়াল করো, এখানে দশমিকের পরে কিন্তু একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 4। দেখো 4-এর উপর পূর্ণপূরক আছে, তাহলে এটা একটা আবৃত্ত সংখ্যা। তাহলে আমরা বলতে পারি কি যে এখানে আবৃত্ত সংখ্যা হচ্ছে একটা। যেহেতু অনাবৃত্ত কোনো সংখ্যা নেই, তাহলে আমরা দেবো অনাবৃত্ত সংখ্যা হচ্ছে 0। তারপর দেখো পরের রাশিতে খেয়াল করো, এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে। দেখো 1, 3 আছে, তাহলে 3-এর উপর পূর্ণপূরক আছে আর 1-এর উপর কোনো পূর্ণপূরক নেই। তাহলে আমরা দেখতেছি 3টা হচ্ছে আবৃত্ত আর 1টা হচ্ছে অনাবৃত্ত। তাহলে আমরা এখানে দেখতেছি কি একটা আবৃত্ত সংখ্যা আছে আর একটা অনাবৃত্ত সংখ্যা আছে। তাহলে আমরা লিখবো আবৃত্ত সংখ্যা হচ্ছে একটি আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে একটি। এবার আমরা কি করব, এটাকে আমরা নামাবো। আমরা জানি আবৃত্ত সংখ্যার লসাগু এবং অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা। তাহলে অনাবৃত্ত সংখ্যার মধ্যে এখানে আছে হচ্ছে কত আমাদের, দেখো অনাবৃত্ত সংখ্যার মধ্যে এখানে আছে হচ্ছে আমাদের 0 আর হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা দিয়ে আমরা খেয়াল করি, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 1। তো আমরা এখানে কিন্তু 1 দিব। তারপর দেখো এখানে আমরা একটা প্লাস দিব, মানে যেহেতু আমরা দুইটাকে যোগ করব। তাহলে এবার দেখো আবৃত্ত সংখ্যার লসাগু, তাহলে আবৃত্ত সংখ্যা এখানে আছে 1, এখানে আছে 1, আর 1 এবং 1-এর লসাগু কিন্তু 1ই হয়। তাহলে আমি 1 লিখলাম। এবার দেখো এই 1 আর এই 1 দিয়ে আমরা যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 2। অর্থাৎ দশমিকের পরে কিন্তু আমাদের দুইটা সংখ্যা হতে হবে, একটা আবৃত্ত আর একটা অনাবৃত্ত। কি জন্য? দেখো আমরা কিন্তু এখানে একটা আবৃত্ত সংখ্যা পেয়েছি আর একটা অনাবৃত্ত সংখ্যা পেয়েছি। তাহলে দশমিকের পরে আমাদের দুইটা সংখ্যা হতে হবে, একটা আবৃত্ত হতে হবে আর একটা অনাবৃত্ত হতে হবে। তাহলে দেখো এবার আমরা যদি এখানে লিখি, এই জায়গাতে খেয়াল করো, উপরের কথাটা আমি তখন যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা লিখবা, যে আবৃত্ত সংখ্যার লসাগু হচ্ছে 1 এবং অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1। যেহেতু আমরা তাই পেয়েছি, অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা পেয়েছি আমরা হচ্ছে 1, আর হচ্ছে আবৃত্ত সংখ্যার লসাগু কিন্তু আমরা 1 পেয়েছি, অর্থাৎ 1 পেয়েছি। এই কথাটা তোমরা লিখে দিবা। দেখো আমি এখানে সাজিয়ে লিখছি যে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে হচ্ছে 1। আমরা দেখতেছি অনাবৃত্ত সংখ্যার মধ্যে আমরা কিন্তু 1 পেয়েছিলাম। তারপর দেখো এবং আবৃত্ত সংখ্যার অঙ্ক সংখ্যা হবে 1। কেন? আমরা কিন্তু আবৃত্ত সংখ্যার অঙ্ক সংখ্যার লসাগু কিন্তু 1 পেয়েছি এখানে, ঠিক আছে? তাহলে 1 হবে। এই কথাগুলো আমরা লিখবো। তারপর দেখো এখন দশমিক সংখ্যার দুটিকে সদিশ করে বিয়োগ করব। মানে দুটিকে সদিশ মানে কি, মিল রেখে বিয়োগ করতে হবে। তো দেখো এই জায়গাতে খেয়াল করো, এখানে আমি লিখছি হচ্ছে 3.4 পূর্ণপূরক। অর্থাৎ এই যে এটা আছে এটা কিন্তু আমরা এখানে লিখছি। এবার আমাদের দশমিকের পরে কিন্তু দুইটা ঘর যাবে। কয়টা ঘর যাবে?
দুইটা ঘর। কিন্তু আমরা প্রথম রাশিতে দেখতেছি দশমিকের পরে শুধুমাত্র একটা ঘর আছে 4, তার উপর পূর্ণপণিক। তাহলে আমাদের দশমিকের পরে দুইটা ঘর নিতে হবে। তাহলে যেহেতু 4 তার উপর পূর্ণপণিক আছে, আমরা 4টাকে কিন্তু বারবার লিখতে পারি যেহেতু পূর্ণপণিক আছে। আর আমরা জানি পূর্ণপণিক সংখ্যাকে বারবার লেখা যায়। এজন্য আমরা লিখছি দেখো 3.44 তার উপর পূর্ণপণিক। কেন পূর্ণপণিক দিলাম? আমরা জানি একটা সংখ্যার মধ্যে কিন্তু মানে আবৃত্ত সংখ্যা হবে একটা, অনাবৃত্ত সংখ্যা হবে একটা। কেন? আমরা কিন্তু এখানে আবৃত্ত সংখ্যা পেয়েছি একটা আর অনাবৃত্ত সংখ্যা পেয়েছি আমরা একটা। এজন্য দেখো এই জায়গাতে একটা অনাবৃত্ত আছে আর আরেকটা আবৃত্ত আছে। ঠিক আছে? তাহলে আমাদের দশমিকের পরে দুইটা সংখ্যা হয়েছে, যেহেতু আমরা এখানে 2 যোগ করে পেয়েছি, তার দুইটা সংখ্যা আমরা দশমিকের পরে নিলাম। তারপর দেখো আমরা অতিরিক্ত দুইটা সংখ্যা নিব। কেন অতিরিক্ত সংখ্যা নিব? যাতে করে আমাদের বিয়োগ করতে সুবিধা হয়। তো অতিরিক্ত সংখ্যা আমরা কি নিব? আমরা কিন্তু বারবার 4টাকে নিতে পারি, যেহেতু 4 এর উপর পূর্ণপণিক আছে। তাহলে আমরা কি করছি দেখো দুইটা 4 সামনে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমরা একটা দাগ দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে অতিরিক্ত। এই দুইটা 4 হচ্ছে অতিরিক্ত। ঠিক আছে? মানে এটা উত্তরের ক্ষেত্রে মানে তোমার হবে না, জাস্ট আমাদের যোগ বিয়োগ করতে যাতে করে সুবিধা হয় এই জন্য আমাদের দুইটা সংখ্যা নেওয়া। তারপর দেখো দ্বিতীয়টার মধ্যে আমাদের কিন্তু একটা অনাবৃত্ত হবে, একটা আবৃত্ত হবে, তাই না? তো দেখো আর দশমিকের পরে কিন্তু দুইটা সংখ্যা হবে। তো আমরা দেখতেছি দ্বিতীয়টার মধ্যে একটা অনাবৃত্ত আছে, একটা আবৃত্ত আছে। তাহলে আমাদের কিন্তু এই রুলসের উপর ডিপেন্ড করলে যদি আমরা এটাকে দেখি, তাহলে এটার উপর ডিপেন্ড করলে কিন্তু আমরা এটা আমাদের মিলে যায়। ঠিক আছে? একটা অনাবৃত্ত আছে, একটা আবৃত্ত আছে, তাহলে এটাই আমরা নিতে পারি। আর অতিরিক্ত দুইটা সংখ্যা নেব কি? যেহেতু 3 এর উপর পূর্ণপণিক আছে, তাই আমরা দুইটা 3 এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে? তাহলে এবার আমরা সাধারণ বিয়োগ যেভাবে করি, আমরা যে বিয়োগগুলো করি ওইভাবে আমরা বিয়োগ করলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো এবার আমরা এখান থেকে শুরু করে দিই, একটু খেয়াল করো। আমরা এবার এই জায়গা থেকে বিয়োগ শুরু করব। তো এখানে আছে 3, এখানে আছে 4। তো 3 আছে 4 হবে কত হলে? 1 হলে, তাই না? 1 হলে। তাহলে মানে 3 আছে 4 হবে 1 হলে। তারপরেরটা একই অবস্থা, এখানে আছে 3, এখানে আছে 4। তাহলে 3 আছে 4 হবে 1 হলে। তারপর দেখো এখানে এবার হচ্ছে 3 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। তাহলে 3 আছে 4 হবে 1 হলে, আমরা লিখছি 1। তারপর দেখো এখানে আছে 1, এখানে আছে 4। তাহলে 4 আছে 1 আছে 4 হবে কত হলে? তাহলে 1 আছে 4 হবে 3 হলে। আমরা কিন্তু এখানে 3 বসিয়ে দিয়েছি। তারপর দেখো দশমিক আছে, দশমিক আমরা বসাই দিলাম। তারপর এখানে 2 আছে, এখানে হচ্ছে 3 আছে। তাহলে 2 আছে 3 হবে কত হলে? 1 হলে। আমরা কিন্তু এখানে 1 বসিয়ে দিয়েছি। অতএব আমাদের বিয়োগফলটা আমরা কত পেলাম? 1.31। এজন্য আমরা লিখতে পারি অতএব নির্ণয় বিয়োগফল 1.31। অতএব এই যে 11 আমরা পেলাম, এটা কিন্তু আমরা অতিরিক্ত নিয়েছি। তো এই বিয়োগফলটা কিন্তু এই যে অতিরিক্ত যে বিয়োগফলটা আমরা পেলাম, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। জাস্ট এটা আমরা নিয়েছি আমাদের বিয়োগ করার সুবিধার্থে। আমি আশা করি তোমরা 16 ক নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের 16 খ নম্বরে যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। একইভাবে আমি যদি এগুলো একটু কেটে দিই, দেখো এই জায়গাটা একটু আমরা কেটে দিলাম, যেহেতু আমাদের এখানেও আবৃত্ত এবং অনাবৃত্ত বের করতে হবে, তাই আমরা একটু কেটে দিলাম। ঠিক আছে? এবার দেখো আমরা কি করব, এখানে প্রথম রাশির মধ্যে আছে 5.1 পূর্ণপণিক 2 পূর্ণপণিক। তাহলে প্রথম রাশির মধ্যে আমরা দেখতেছি দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দুইটা সংখ্যাই কিন্তু পূর্ণপণিক আছে, তাই না? তাহলে বোঝা গেল দুইটাই হচ্ছে আবৃত্ত। আমরা লিখবো কি আবৃত্ত হচ্ছে 2। ঠিক আছে? আর অনাবৃত্ত হচ্ছে 0, যেহেতু অনাবৃত্ত কোনো সংখ্যা আমরা এখানে খুঁজে পাইনি। তারপর দেখো এবার যদি আমরা খেয়াল করি দ্বিতীয় রাশির মধ্যে যদি আমরা খেয়াল করি, দেখো দশমিকের পরে দুইটা সংখ্যা আছে 4, 5, তার উপর পূর্ণপণিক। দেখো 5 এর উপর পূর্ণপণিক আছে, 4 এর উপর কোনো পূর্ণপণিক নেই। তাহলে আমরা দেখতেছি এখানে দশমিকের পরে একটা আবৃত্ত সংখ্যা আছে, একটা অনাবৃত্ত সংখ্যা আছে। তাহলে আমরা লিখতে পারি আবৃত্ত সংখ্যা হচ্ছে একটা আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে একটা। এবার এটাকে আমরা কি করব, আবৃত্ত সংখ্যার লসাগু বের করব আর অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা নিব। আমরা দেখতেছি অনাবৃত্ত সংখ্যার মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে 1, কারণ 0 আছে, 0 থেকে বড় হচ্ছে 1। তো আমরা লিখবো হচ্ছে 1। তারপর দেখো এবার আবৃত্ত সংখ্যার লসাগু, তাহলে 2 এবং 1 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ 2 আর 1কে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাবো? আমরা কিন্তু 2ই পাবো। তাহলে এবার আমরা এটাকে যোগ করি, 2 আর 1 দিয়ে আমরা যোগ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে কত? আমরা পাবো হচ্ছে 3। অর্থাৎ দশমিকের পরে আমাদের 3টা ঘর নিতে হবে। ঠিক আছে? তাহলে এবার আমরা এদিকে যাই। দেখো এখানে আমরা এই কথাটা কিন্তু তোমরা লিখে নিবা, আমি যা বলেছি। এই কথাটা কীভাবে লিখবো আমি উপরে বলেছি, আমি আবার বলে দিচ্ছি। তো এখানে আমরা লিখবো কি, যে এখানে আবৃত্ত সংখ্যার লসাগু হচ্ছে 2 এবং অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1। এতটুকু কথা লিখলেই তোমাদের হয়ে যাবে। তারপর দেখো এই জায়গাতে আছে হচ্ছে 5.1 পূর্ণপণিক 2 পূর্ণপণিক। অর্থাৎ এটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। তারপর দেখো এবার আমাদের যেহেতু দশমিকের পরে কয়টা ঘর যেতে হবে? দশমিকের পরে কিন্তু আমাদের 3টা ঘর যেতে হবে, তাই না? তাহলে এই 3টা ঘর যেহেতু যেতে হবে, তাহলে আমরা
এখানে দেখতেছি 1 এর উপর পূর্ণপণিক আছে, 2 এর উপর পূর্ণপণিক আছে। তাহলে আমরা কি নিতে পারবো বারবার? আমরা কিন্তু 1 2 কে বারবার নিতে পারবো। তাহলে আমরা দেখছি দেখো দশমিক, তারপর হচ্ছে 5, আমরা 5 দিয়ে তারপর দশমিক দিছি। তারপরে আমাদের 3টা ঘর নিতে হবে। আমরা 1 2 নিছি। তারপর আমরা আবার 1 2 নিব। যেহেতু আমাদের অতিরিক্ত 2টা সংখ্যা দিতে হবে, তো এইজন্য লিখছি দেখো 1 2। তারপরে দেখো 1 2। তারপরে দেখো অতিরিক্ত একটা 1 আছে, আবার 1 যদি আমার আরেকটা সংখ্যা নিতে হতো তাহলে আমি 2 নিতাম। অর্থাৎ 1 2 1 2 কিন্তু আমরা নিতে পারবো। একইভাবে আমরা এখানে দিকে খেয়াল করি। এখানে দেখো 5 এর উপর পূর্ণপণিক আছে, অথবা আমরা 5 টাকেই বারবার নিতে পারবো, যেহেতু 3টা সংখ্যা আমাদের নিতে হবে দশমিকের পর। তারপর তাহলে আমি কি লিখছি এখানে একটু খেয়াল করো, আমি লিখছি 3.45 তারপর হচ্ছে অতিরিক্ত 2টা 5, যেহেতু 5 কে আমরা বারবার নিতে পারবো। তাহলে এবার যদি তোমরা খেয়াল করো, আমরা কিন্তু এখানে উপরে 2টার উপর পূর্ণপণিক দিছি, আর এখানেও কিন্তু 2টার উপর পূর্ণপণিক দিছি। কেন? কারণ আমরা দেখতেছি আবৃত্ত সংখ্যা হচ্ছে আমাদের 2টি। কতটি? 2টি। আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে 1টি। তো এখানে দেখো একটা অনাবৃত্ত আছে, এই যে এটা অনাবৃত্ত, আর এই দুইটা হচ্ছে আবৃত্ত। তারপর দেখো এখানে 4 হচ্ছে অনাবৃত্ত, আর এখানে এই 555 হচ্ছে আবৃত্ত। এবার আমরা যেভাবে নাকি বিয়োগ করি ঠিক ওইভাবে আমরা বিয়োগটা এখন করে দিব। দেখো এই জায়গাটা বিয়োগ করলে আমরা কি পাই? এখানে একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। এখানে আছে দেখো 5, তাহলে 5 আর হচ্ছে 1 কে আমরা কি ধরবো? 11 ধরবো, তাই না? তাহলে 5 আছে 11 হবে কত হলে? 5 আছে 11 হবে 6 হলে। হাতে কিন্তু 1 আছে, তাই না? এই 1 আর এই 5 কত হয়? 1 আর 5 হচ্ছে 6 হয়। 6 আছে, যেহেতু উপরের সংখ্যাটা ছোট 2 কে আমরা 12 ধরবো, তো 6 আছে 12 হবে কত হলে? 6 হলে। ঠিক আছে? হাতে কিন্তু 1 আছে। এই 1 আমরা এখানে এই 5 এর সাথে যোগ করব। তাহলে 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে কত? 6। যেহেতু আমরা 6 পেলাম, আর উপরে 1 আছে, 1 কে আমরা 11 ধরতে হবে। তো 6 আছে 11 হবে কত হলে? 6 আছে 11 হবে হচ্ছে 5 হলে। হাতে আছে কত? হাতে কিন্তু 1 আছে। তাহলে 1 আবার এই 5 এর সাথে যোগ হবে, এই 5 এর সাথে যোগ হবে। তাহলে 5 আর 1 এ 6। এবার দেখো উপরে আছে 2। এবার 2 যদি হয়, তো আমরা 2 কে আমরা কি করব? 12 ধরবো। তাহলে 6 আছে 12 হবে কত হলে? 6 হলে। তোমরা গুণে নিবা। 6 আছে 12 হবে 6 হলে। হাতে কিন্তু 1 রয়ে গেছে। 1 এ আর 4 এ হচ্ছে 5। এবার 5 আছে 11 হবে কত হলে? যেহেতু উপরের সংখ্যাটা 1, 1 কে আমরা 11 ধরবো। তাহলে 5 আছে 11 হবে কত হলে? 5 আছে 11 হবে হচ্ছে 6 হলে। তারপরে দেখো এই দশমিকের দশমিক, হাতে কিন্তু আমাদের এখানে আবার আরেকটা 1 রয়ে গেছে। তো 1 আর যেহেতু 11 ধরছি আমরা, 5 আছে 11 + 6 হলে, হাতে আছে 1। 1 এ আর 3 এ কত? 4 হয়। 4 আছে 5 হবে কত হলে? 4 আছে 5 হবে হচ্ছে 1 হলে। তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়েছি 1.665। দেখো 2টা হচ্ছে আবৃত্ত, এই 2টা হচ্ছে আবৃত্ত, আর এইটা হচ্ছে অনাবৃত্ত। যেহেতু আমাদের কিন্তু 2টা আবৃত্ত হবে আর একটা হচ্ছে অনাবৃত্ত হবে, আমরা এখানে দেখতে পেরেছিলাম। আর দশমিকের উপরে মোট সংখ্যা হবে 3টি। দেখো আমরা কিন্তু দশমিকের পর 3টা সংখ্যা পেয়েছি, এখানে একটু খেয়াল করো। অর্থাৎ আমরা লিখছি নির্ণয় বিয়োগফল হচ্ছে 1.665। অর্থাৎ দেখো এই দুটার উপর পূর্ণপণিক দিচ্ছি, যেহেতু 2টা আবৃত্ত হবে আর একটা অনাবৃত্তের মধ্যে কোনো পূর্ণপণিক নেই, অর্থাৎ দশমিকের পরে কিন্তু আবার 3টা সংখ্যাও হয়েছে। আমি আশা করি তোমরা ক নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমি গ নম্বরের যে অঙ্কটা আছে সেটা আমি তোমাদের সমাধান করব। একটু খেয়াল করো গ নম্বর অঙ্কটার মধ্যে কি রয়েছে, আমি তোমাদেরকে দেখাই। তবে গ নম্বর অঙ্কটা এটা, ঠিক আছে? এখানে কিন্তু একটা রাশি আছে আর এই আরেকটা রাশি আছে। তাহলে এবার দেখো আমরা দেখতেছি এখানে আমরা প্রথমে কি করব? সেই আবৃত্ত অনাবৃত্ত বের করে নেব। তাহলে আমরা একটু উপরে যাই, একটু খেয়াল করতে হবে। আমি এই জায়গাতে এটা মুছে দিচ্ছি। একদম সহজে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আশা করি তোমরা খুব সহজে অঙ্কগুলো বুঝতেছো। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো এবার আমি এটার মধ্যে দেখো এই জায়গাতে 8.49 আছে। তাহলে এখানে আমরা দেখতেছি দশমিকের পরে 2টা সংখ্যা আছে, 2টার মধ্যে একটাও আবৃত্ত নেই। তাহলে আমরা লিখবো হচ্ছে আবৃত্ত সংখ্যা হচ্ছে 0 আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে? তারপরেরটা খেয়াল করো, তারপর রাশির মধ্যে কি দেখতেছি আমরা? তারপরে দেখো দশমিকের পরে 3টা সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? দশমিকের পরে কিন্তু 3টা সংখ্যা আছে, এখানে 3টা। দেখো এর মধ্যে 2টা আবৃত্ত আছে, একটা অনাবৃত্ত আছে। আমরা লিখতে পারি আবৃত্ত হচ্ছে 2টা আর অনাবৃত্ত হচ্ছে একটা। এবার এটাকে আমরা দেখো আমাদের অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা, যেহেতু অনাবৃত্ত সংখ্যার এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যা পেয়েছি হচ্ছে এখানে 2। তাহলে আমরা লিখবো অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2। তারপর দেখো এখানে আমরা প্লাস দিব, যেহেতু আমরা যোগ করব। তারপর দেখো এবার আবৃত্ত সংখ্যার লসাগু। এবার 0 এবং 2 এর লসাগু কত হবে বলো তো? 2ই হবে। তাহলে আমরা এখানে 2 বসাই দিব। এবার এটাকে যদি আমরা যোগ করি, 2 এবং 2 কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে
4। তাহলে দেখো আমাদের দশমিকের পরে কটা ঘর হবে, দশমিকের পরে কিন্তু আমাদের 4টা ঘর হবে, যেহেতু আমরা যোগ করে 4 পেয়েছি। তাহলে এবার আমরা চলে যাই আমাদের অঙ্কর মধ্যে। এই জায়গাটা খেয়াল করো, ওই কথাটা তোমরা কিন্তু ওই কথাটা লিখবা যে আবৃত্ত সংখ্যার লসাগু হচ্ছে 2 এবং অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2। তাহলে দেখো এবার আমরা একইভাবে ওই সংখ্যাগুলো নিব। তো দেখো এবার আমাদের দশমিকের পরে কিন্তু 4টা সংখ্যা হতে হবে। কটা সংখ্যা? 4টা সংখ্যা। তাহলে আমরা প্রথম রাশিটা লিখলাম হচ্ছে 8.49। এটা কিন্তু আমরা লিখে নিয়েছি, জাস্ট আমাদের এটা এখানে দেওয়া আছে তাই আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমরা দেখতেছি এটার উপর কোনো পূর্ণপণিক নেই, এখানে দুইটা সংখ্যার একটা সংখ্যার উপরে পূর্ণপণিক নেই। তাহলে আমরা কি করব? তাহলে যেহেতু পূর্ণপণিক নেই, আমাদের 4টা ঘর পর্যন্ত নিতে হবে। তাহলে আমরা কি করব? যেহেতু দুইটা ঘরে আমরা এখানে নিলাম 8.49, তারপরে বাকি দুইটা ঘর আমাদের নিতে হবে, যেহেতু 4টা ঘর আমাদের দরকার। তাহলে আমরা কি করব? ওই সংখ্যাগুলোকে, ওই ঘরগুলোকে আমরা 0 দ্বারা পূরণ করে দেবো। দেখো আমরা এখানে 0 দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের 4টা সংখ্যা এখানে হয়ে গেছে। তারপরে দেখো অতিরিক্ত দুইটা সংখ্যা আমাদের নিতে হবে, তাই আমরা দুইটা 0 এখানে নিয়ে নিয়েছি। তারপরে একইভাবে আমাদের পরের রাশির মধ্যে খেয়াল করো, যা আছে আমরা তাই এখানে লিখে দিয়েছি। এবার এটাকে আমাদের যেহেতু 3টা সংখ্যা নিতে হবে, মানে 4টা সংখ্যা দশমিকের পর নিতে হবে, তাহলে আমাদের 3টা সংখ্যা তো আছেই। আমরা দেখো 5.356 নিয়ে নিয়েছি, 356 আমাদের আছে, কিন্তু এটা আমরা নিয়ে নিয়েছি। এবার দেখো এটা কিন্তু আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে, যেহেতু 4টা সংখ্যা দশমিকের পর নিতে হবে। তাহলে আমাদের এখন কি আসবে? আবার এখন আসবে কিন্তু 56, তাই না? যেহেতু 5 এর উপরে পূর্ণপণিক আছে, 6 এর উপরে পূর্ণপণিক আছে, তাহলে আমরা বারবার কি লিখতে পারবো? 56 লিখতে পারবো। তো দেখো এবার আমরা এই জায়গাতে লিখছি 5 6, তারপর আবার যদি নেই 5, আরেকটা সংখ্যা নিলে 6 নিতাম, যেহেতু এটা আমরা অতিরিক্ত নিচ্ছি, অথবা আমাদের অতিরিক্ত দেখো আমি লিখছি হচ্ছে এই জায়গাতে যা ছিল আমরা তাই লিখে দিয়েছি উপরে 5.356, তারপরে হচ্ছে 5, আবার যদি আরেকটা সংখ্যা লাগতো তাহলে আমি এখানে 6 লিখতাম, ঠিক আছে? এবার আমরা সাধারণভাবে বিয়োগ করে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা সাধারণ বিয়োগটা একটু করি দেখি। এবার আমি একটু নিচে যাই, একটু খেয়াল করো, একদম সহজ অঙ্কটা যদি তোমরা একটু খেয়াল করো, আমি আশা করি খুব সহজে তোমরা অঙ্কটা সমাধান করতে পারবা। তো দেখো এবার আমরা একইভাবে বিয়োগ করব। তো 5 আছে 10 হবে কত হলে? যেহেতু শূন্য আছে, শূন্যকে আমরা কি ধরবো? 10 ধরবো। তাহলে 5 আছে 10 হবে কত হলে? 5 হলে। হাতে আছে কত? 1। একে আর এই 6 কত হয়? 1 আর 6 হচ্ছে 7। 7 আছে 10 হবে কত হলে? 7 আছে 10 হবে হচ্ছে 3 হলে। হাতে কিন্তু 1 আছে। একে আর এই 5 কত হয়? 1 আর 5 হচ্ছে 6। 6 আছে 10 হবে কত হলে? যেহেতু শূন্য আছে এটাকে আমরা 10 ধরবো। তো 6 আছে 10 হবে কত হলে? 6 আছে 10 হবে 4 হলে। হাতে আছে কত? 1। 1 আর 6 কত? 1 আর 6 হচ্ছে 7। 7 আছে 10 হবে কত হলে? 3 হলে। হাতে আছে কত? 1। 1 আর 5 কত? 1 আর 5 হচ্ছে 6। 6 আছে 9 হবে কত হলে? এবার 6 আছে 9 হবে হচ্ছে 3 হলে। আমরা এটা এখানে দিয়ে দিলাম 3। হাতে কিন্তু এখানে নাই। 3 আছে 4 হবে কত হলে? 3 আছে 4 হবে হচ্ছে 1 হলে। এখানেও আমরা হাতে পাই নাই। তারপর দশমিকের দশমিক। তারপর দেখো 5 আছে 8 হবে কত হলে? 5 আছে 8 হবে হচ্ছে 3 হলে। অতএব আমরা স্বাভাবিকভাবে যে বিয়োগ করি, ওইভাবে বিয়োগ করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে অতএব আমরা বলতে পারি কি? নির্ণয় বিয়োগফল হচ্ছে 3.1334। তার উপর পূর্ণপণিক। দেখো দুইটার উপর পূর্ণপণিক আর দুইটার উপর পূর্ণপণিক নেই। অর্থাৎ দুইটা আবৃত্ত রয়েছে, দুইটা আবৃত্ত, আর এই দুইটা হচ্ছে অনাবৃত্ত। আমরা কিন্তু দেখছিলাম উপরে যে আমাদের দুইটা আবৃত্ত হবে আর দুইটা অনাবৃত্ত হবে। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের ঘ নম্বরের যে অঙ্কটা আছে, ঘ নম্বরের অঙ্কটা একইভাবে আমি সমাধান করব। তো একইভাবে আমরা এটাকে বের করব। তো এবার আমরা একটু উপরে চলে যাই। দেখো তো আমাদের এখানে ঘ নম্বরের সংখ্যাটা কি আছে, আমি এটা একটু কেটে দিই। একইভাবে অঙ্কগুলো একদম সহজ, কিন্তু তোমরা যদি একটু মনোযোগ দাও অঙ্কগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবা, এটা আমি আশা করি। তো দেখো এবার যদি এখানে খেয়াল করো, এখানে ঘ নম্বরে আছে হচ্ছে আমাদের এই জায়গাতে যে 19 দশমিক, অর্থাৎ 19.345। দেখো 5 এর উপর পূর্ণপণিক আছে। তাহলে আমরা এবার দশমিকের পরে খেয়াল করবো। দশমিকের পরে আমাদের 3টা সংখ্যা আছে। তো সেটা তার মধ্যে 2টা হচ্ছে অনাবৃত্ত আর একটা হচ্ছে আবৃত্ত। আমরা লিখতে পারি অনাবৃত্ত সংখ্যা হচ্ছে 2টি, আবৃত্ত সংখ্যা হচ্ছে 1টি। তারপর দেখো এর পরের রাশিতে খেয়াল করো, এই জায়গাতে এখানে দেখো 13 এর পরে আছে 13 এর পরে আছে 0.2349। দেখো এখানে আমরা দেখতেছি 3 এর উপর পূর্ণপণিক আছে, তারপর 9 এর উপর পূর্ণপণিক আছে। অতএব 3, 4, 9 এর তিনটার উপরে কি আছে? পূর্ণপণিক আছে। যেহেতু এই তিনটার উপরে পূর্ণপণিক আছে, তিনটার উপর পূর্ণপণিক আছে, তাহলে আমরা বলতে পারি এখানে আবৃত্ত সংখ্যা হচ্ছে 3টি আর অনাবৃত্ত সংখ্যা হচ্ছে 1টি। তাহলে আমরা লিখতে পারি আবৃত্ত সংখ্যা 3 আর অনাবৃত্ত সংখ্যা
1। এবার এটাকে আমরা কী করব, অনাবৃত্ত সংখ্যার সর্বোচ্চ সংখ্যা। আমরা দেখতেছি অনাবৃত্ত সংখ্যার মধ্যে এখানে আছে 2 আর এখানে আছে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 2, আমরা 2 নামাবো, তারপরে দেখো প্লাস দিব আমরা এখানে। এবার দেখো এখানে আবৃত্ত সংখ্যার লসাগু, তাহলে 1 এবং 3 দুইটাই হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ 1 এবং 3 এর লসাগু কিন্তু 3 হবে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে যদি যোগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে কত, 5 পাই। এই যে 5 দশমিকের পরে কিন্তু আমাদের 5টা সংখ্যা নিতে হবে। তো দেখো আমরা এবার নিচে চলে যাই, একটু খেয়াল করে এই জায়গাটার মধ্যে। তো দশমিকের পর আমাদের কটা সংখ্যা নিতে হবে, 5টা সংখ্যা নিতে হবে, যেটা আমরা দেখেছিলাম উপরে যে আমাদের দশমিকের পরে 5টা সংখ্যা নিতে হবে। তাহলে একইভাবে আমরা এই সংখ্যাটা যা ছিল উপরে তা লিখেছি। এবার দেখো এখানে আমরা লিখছি হচ্ছে 19345, মানে এটা যা ছিল তাই আমরা এখানে লিখেছি। তারপরে দেখো যেহেতু আমাদের 5টা সংখ্যা নিতে হবে, এখানে কিন্তু দশমিকের পরে 3টা সংখ্যা আছে, তো আমরা 3টা সংখ্যা কিন্তু অনায়াসে লিখে নিয়েছি যেহেতু 3টা সংখ্যা আছে। এবার আমাদের 5টা সংখ্যা নিতে হবে, আমরা দেখছিলাম উপরে। তাহলে 5টা সংখ্যা কীভাবে নিব, কী নিব, যেহেতু 5-এর উপর পূর্ণপণিক আছে, 5 কিন্তু আমরা বারবার নিব। তাহলে দেখো আমরা নিয়েছি 5 5, তারপর যেহেতু অতিরিক্ত আরও 2টা সংখ্যা নিতে হবে, তাই আমরা আবার 2টা 5 নিয়ে নিয়েছি। একইভাবে এইটার দিকে খেয়াল করো, এখানে কিন্তু আছে 13.234,9, তো এখানে 349-এর উপর পূর্ণপণিক আছে, আমরা এখানে লিখছি দেখো 13.234, তারপরে 9, তারপর হচ্ছে 349, মানে আবার বারবার এটাই আসবে 349, যেহেতু 349-এর উপরে কিন্তু পূর্ণপণিক আছে। তাহলে আমরা কিন্তু তাই লিখেছি দেখো 13.234, তারপরে দেখো যেহেতু 4-এর উপর পূর্ণপণিক আছে 439, তারপরে আবার আসবে 439, যেহেতু অতিরিক্ত আমরা দুটো সংখ্যা নেব 439, তাহলে দেখো 493, তাহলে 49, তারপরে যদি আমরা আরেকটা সংখ্যা লিখতাম তাহলে 3 আসতো, ঠিক আছে। তো এবার এটা স্বাভাবিকভাবে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলেই কিন্তু আমরা অঙ্কটা হয়ে যাবে আমাদের। আমরা যেভাবে বিয়োগ করি স্বাভাবিকভাবে ওইভাবে আমরা বিয়োগ করব। এবার দেখো এখানে আছে 9, 9 আর এখানে আছে 5, যেহেতু 5 ছোট 9 বড়, তাহলে 5কে আমরা কত ধরবো, 5কে আমরা 15 ধরবো। তাহলে 9 আছে 15 হবে কত হলে, 9 আছে 15 হবে হচ্ছে 6 হলে। হাতে কিন্তু 1 আছে, 1 আর এই 4 কত হয়, 1 আর 4 হচ্ছে 5 হয়, 5-এ 5-এ মিলে গেছে 0। দেখো এখানে কিন্তু হাতে নেই আর। এবার 3 আছে 5 হবে, অর্থাৎ 3 আছে 5 হবে কত হলে, 2 হলে, ঠিক আছে। তারপর হাতে কিন্তু নাই। এবার 9 আছে 5 হবে কত, 9 এখানে 5, 5-এর আমরা 15 ধরবো, তো 9 আছে 15 হবে কত হলে, 9 আছে 15 হবে হচ্ছে 6 হলে। হাতে আছে কত, হাতে কিন্তু 1 আছে, 1 আর 4-এ 5, 5 আছে এখানে আছে 5, 5-এ 5-এ মিলে গেছে 0, হাতে কিন্তু এখানে নেই। এবার 3 আছে 4 হবে কত হলে, 3 আর 4, 3 আছে 4 হবে 1 হলে, আমরা এখানে 1 লিখেছি, হাতে কিন্তু নাই। এবার 2 আছে 3 হবে কত হলে, 1 হলে, এখানেও হাতে নেই। তারপর দশমিকের দশমিক আমরা এখানে বসাই দিলাম। এবার দেখো 13 আছে, এখানে 13, তাহলে এখানে একটু খেয়াল করো, এই জায়গাতে 3 আছে, এই জায়গাতে 3 আছে, কিন্তু এই জায়গাতে 3 আছে 9 হবে কত হলে, তাহলে একটু খেয়াল করতে হবে এই জায়গাটাতে 3 আছে 9 হবে কত হলে, আমি বলছি কিন্তু। এবার এই জায়গাতে যদি আমরা খেয়াল করি 3 আছে 9 হবে 6 হলে, দেখো আমরা এখানে 6 লিখে দিয়েছি। তারপর দেখো হাতে কিন্তু এখানে নাই, একে একে মিলে গেছে 0, তো এখানে 0 বসালেও পারো, না বসালেও পারো, অতএব এখানে 0 বসানো লাগে না। অতএব আমরা লিখতে পারি নির্ণয় বিয়োগফল হচ্ছে 6.1121106.2। দেখো এই 3টার উপর হচ্ছে পূর্ণপণিক আছে আর 2টার উপর কোনো পূর্ণপণিক নেই, অর্থাৎ 3টা হচ্ছে আবৃত্ত আর এই 2টা হচ্ছে অনাবৃত্ত। আমরা উপরে দেখেছিলাম আমাদের 3টা আবৃত্ত হবে আর অনাবৃত্ত হবে হচ্ছে 1টা। দেখো 3টা আবৃত্ত হবে, অনাবৃত্ত হবে 2টা। তো দেখো এখানে কিন্তু আমরা তাই করেছি যে আবৃত্ত পেয়েছি হচ্ছে আমরা কয়টা, আবৃত্ত পেয়েছি হচ্ছে আমরা 3টা। এই জায়গাতে দেখো 3টা, এই 0 পর্যন্ত আমরা এখানে 3টা পেয়েছি, এই 3টা পেয়েছি, আর অনাবৃত্ত পেয়েছি হচ্ছে এই 2টা ডাবল 1। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা কেউ আমার অঙ্কগুলো না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।